त्रिपुरा हर्टिकल्चर कर्पोरेशन नि लुआजि मंबाई एदि नगर तंगमा कर्पोरेशन हाबनगो बर महोत्सव एबा बुहांकायमन तेर संजाजाखा अ सालनि पान्दाओ मानजाखा हाजोनि चांतांबेदेनि मंत्री सुशांत चौधरी मानजाखा एमएलए मीना रानी सरकार मानजाखा कर्पोरेशन नि चेयरमैन जहर शाह खुबई डेपुटी मेयर मनिका दास दत्त खुबई गुबुन नांगनाशने आदंग প্রত্যেককে ম্যান্ডেটরি 3 মাস 4 মাস পর পর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে এবং সেটা আমরা চালু করেছি এবং প্রতিটি দপ্তর যদি বৃক্ষরোপণ রক্তদান শিবির যেগুলো আমরা করতে পারি যেগুলো করতে অর্থের বিশেষ প্রয়োজন নেই সেই কাজগুলো যদি আমরা করতে পারি সম্মিলিতভাবে কালেক্টিভলি তবে আমরা সমাজকে পরিবেশকে আমাদের রাজ্যকে আমরা সুন্দর করতে পারবো এটাই আমাদের একমাত্র লক্ষ্য সবাই মিলে বাঁচতে হবে পরিবেশকে সুন্দর রেখে বাঁচতে হবে মানুষের জন্য বাঁচতে হবে তবেই আমাদের যে প্রকৃত আমাদের যে জন্ম হয়েছে মানুষের জন্য যেটা স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড আমরা কেউ মানুষকে ভগবানকে দেখি না মানুষকে দেখি স্বামীজি বলেছেন মানুষের মধ্যেই ভগবান থাকে মানুষকে সেবা করো পূজা করো ভগবানকে খুশি করতে পারবে তাই মানুষকে খুশি করা মানুষকে সেবা করা সেটাই আমাদের লক্ষ্য আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এবং সেটা আমরা আমাদের কাজের বাইরে গিয়েও আমরা সেটা করতে পারি এই আশা রেখে আপনাদের সবাইকে সেটা আহ্বান জানিয়ে আমি আবারও ধন্যবাদ জানাবো আয়োজকদেরকে এই সুন্দর মহোৎসব বনমহোৎসব পালন করার জন্য এবং আপনারা আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে বলছিলাম যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করুন মুখ্যমন্ত্রীকে ডাকুন আমাদের মুখ্যমন্ত্রী 10 জনও যদি ব্লাড দেন 10 ইউনিট ব্লাডও যদি কালেকশন হয় উনি সেখানে যাচ্ছেন কারণ সংখ্যাটা বড় নয় এই যে কমিটমেন্ট টুয়ার্ডস দ্য সোসাইটি মানুষের প্রতি মানুষের যে বন্ডিংস সেখানেই তৈরি হবে আমি জানি না এই রক্ত কার শরীরে যাবে হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না আগরতলার কোনো ব্যক্তির শরীরে যাবে না সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে আমি একদম জানি না কিন্তু সেটা না জেনেই আমি রক্তদান করছি কারণ মনে হচ্ছে একটা মানুষকে বাঁচাতে পারবো আর আমরা যারা সামাজিক জীবনে রয়েছি যখন ওই কাঞ্চনপুর থেকে ফোন আসে সাবরুম থেকে ফোন আসে বেলুনিয়া থেকে ফোন আসে অমরপুর থেকে ফোন আসে যে দাদা আমার মা হাসপাতালে ভর্তি রয়েছেন একটা ইউনিট ব্লাড লাগবে ব্লাডের জন্য অপারেশনটা হচ্ছে না বা এই ব্লাডের জন্য তার অসুবিধা হচ্ছে যদি ব্লাডটা ম্যানেজ করে দিতে পারি মনে হয় ভালো কিছু করলাম একটা স্যাটিসফ্যাকশন আসে না দিতে পারলে একটা যন্ত্রণা হয় তো স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেককে আমার থেকে আপনার আপনার থেকে আমার এভাবে নিয়েই সেখানে রক্তদানের মাধ্যমে মানুষকে বাঁচাতে হবে কারণ রক্তদানের কোনো বিকল্প আসেনি এটা একটা দিক আরেকটা দিক যেটা আমি বললাম যে বৃক্ষরোপণ অ্যাপারেন্টলি দেখলে মনে হবে যে একটা বৃক্ষরোপণ করলাম তার থেকে কি আসবে কিন্তু আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে বড় হয়েছি প্রত্যেকে জানি যে আমরা অক্সিজেন পাই কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি অক্সিজেনটা দিচ্ছে কে করোনাকালে যখন মানুষের মৃত্যু ঘটেছিল কেন মৃত্যু ঘটেছিল আমার ডেপুটি মেয়র বলার চেষ্টা করেছে করোনাকালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল লাং ইনফেক্টেড হয়ে গেছিল লাং যখন ইনফেক্টেড হয়ে যায় ইনফেকশন ছড়িয়ে যায় ইনফেকশনের প্রতিটি অর্গানে ব্লাডের মাধ্যমে প্রতিটি অর্গানে সেই ইনফেকশনটা ছড়িয়ে যায় টিসি কাউন্ট যাকে বলে টিসি এটা যখন বেড়ে যায় তখন অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু যখন এটা বেশি বেড়ে যায় স্যাচুরেশন লেভেল যখন একদম কমে যায় অক্সিজেন লেভেল যেটা 95-96 থাকার কথা একটা সাধারণ মানুষের মধ্যে সেটা যখন 60-তে 40-তে চলে যায় 50-তে চলে যায় 70-তে চলে যায় তখন লাংয়ের যে ক্যাপাসিটি শ্বাস নেওয়ার ব্রেথ টেকিং যে ক্যাপাসিটি সেটা কমে যায় অটোমেটিক্যালি স্ট্রোক হয়ে যায় এবং করোনাকালে যাদের মৃত্যু ঘটেছে এভাবেই মৃত্যু ঘটেছে কেউ হার্ট ফেল করেছে কেউ লড়াই করেছে করোনার সঙ্গে আর লাং পারছে না শ্বাস নিতে ইনফেকশন হয়ে গেছে কোলাপস করেছে হার্ট তো স্বাভাবিকভাবেই অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা হয়েছে প্রতি বাড়ি বাড়িতে সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হয়েছে আমাদের সরকারের তরফ থেকে যা কখনো ছিল না প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেখানে খুমলুঙে এবং আগরতলা জিবি হাসপাতালে নতুন করে অক্সিজেন প্ল্যান্ট সেখানে বসানো হয়েছে নতুন করে কোটি কোটি টাকা খরচ করে কারণ মানুষকে বাঁচাতে হবে এবং আমরা সুফলও পেয়েছি পরবর্তী সময়ে যে মর্টালিটি মৃত্যুর যে সংখ্যা সেটা বৃদ্ধি পেয়েছে কমে গেছে যেটা বৃদ্ধি পেয়েছিল সেটা কমে গেছে
কারণ অক্সিজেন আমরা পর্যাপ্ত পরিমাণে আর্টিফিশিয়াল ওয়েতে আমরা প্রদান করতে পেরেছি। আর যারা দেখবেন, এটা আমাদের কমন অবজারভেশন, মুম্বাইতে, দিল্লিতে, কলকাতাতে আমি দেখেছি, যেমন সালমান খান যখন করোনা ঘোষণা হয়েছে, লকডাউন ঘোষণা হয়েছে, মুম্বাই থেকে সে তার ফার্ম হাউসে চলে গেছে। তার যে ফার্ম হাউসে সেখানে চলে গেছে, ন্যাচারাল পরিবেশ, গাছ, সবুজ চতুর্দিকে, ফার্ম হাউসে সে ফার্মিং করছে, ফুটবল খেলছে, কাদার মধ্যে সে লাফালাফি করছে, ব্যাডমিন্টন খেলছে, সবজি চাষ করছে। ধর্মেন্দ্রকে আমি দেখলাম 85 ইয়ার্স 90 ইয়ার্স অলমোস্ট, সেই বটল গড সেখানে চাষ করছে, ফেসবুকে দিচ্ছে যে করোনাকালে মে আপনি ফার্ম হাউস মে হুঁ। কারণ সেখানে করোনা নেই, কারণ নেচার, ফ্রেশ অক্সিজেন আমি পাচ্ছি, গাছ আমাকে অক্সিজেন দিচ্ছে, মানুষ আমার টাচে নেই। আর যেখানে অক্সিজেন ফ্রেশ আসছে সেখানে করোনা যাওয়ার প্রশ্নই ওঠে না। করোনা কোথায় ছিল? যেখানে কনজেশন ছিল, ভিড় ছিল, মানুষ ছিল, কলকারখানা ছিল, সেখানে করোনা ছিল। তো স্বাভাবিকভাবেই করোনাকালে যারা জঙ্গলে থেকেছে, দেখবেন ট্রাইবেল অঞ্চলে করোনা কম হয়েছে। আমাদের রাজ্য, আমার বিধানসভা ক্ষেত্র এডিসি অঞ্চল 6টা ভিসি রয়েছে, ভ্যাকসিন নিতে চায়নি ট্রাইবেল আমার ভাইয়েরা বোনেরা, কারণ তাদের করোনা ছিল না, যাদের ছিল শহর থেকে গেছে। তো নেচার যতদিন আমরা রক্ষা করতে পারবো, প্রকৃতিকে, ততদিনই আমাদের মানব সভ্যতাকে আমরা রক্ষা করতে পারবো। ইকোলজিক্যাল ব্যালেন্সকে যদি আমরা রক্ষা করতে না পারি, তবে আগামী দিনে কিন্তু আমাদের প্রত্যেকের সামনে বড় বিপদ হিসাবে সেটা আবির্ভূত হবে। সবাই